এখন একটা টপিক মানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই কঠিন, খুবই জটিল, কিন্তু আমি খুব চেষ্টা করব খুব সহজ করে বলার জন্য। এটা আসলে অনেক জটিল, অনেক কঠিন। সেটা হলো পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা আজকাল অনেক দেখা যায় ইয়াং জেনারেশনের মেয়েদের ভিতরে। এটা খুবই দেখা যায় এবং রিপ্রোডাক্টিভ এজও দেখা যায় যে এই পিসিওডি এবং এটার জন্য অনেক সাফারিংস হয়। তাহলে পিসিওডি যদি আমরা বলি তাহলে ডিম্বাশয়ের এটা একটা সমস্যা। তাহলে ডিম্বাশয়ের সমস্যা এটা কি হয়? অ্যাকচুয়ালি পিসিওডি হলো যে এক কথায় যদি আমরা বুঝায় বলতে পারি তাহলে ওভারিয়ান এক্সপ্রেশন অফ মেটাবলিক ডিসঅর্ডার। তাহলে মেটাবলিক কিছু ডিসঅর্ডার হয় যেটা এক্সপ্রেশন হয় ওভারি দিয়ে। তাহলে ওভারি দিয়ে যদি এক্সপ্রেশন হয় তাহলে আমাদের ওভারির কি ফাংশন সেটা যদি আমরা জানি, তাহলে এই ওভারির ফাংশনটা যদি ডিসঅর্ডার হয় তাহলে কি কি ডিসঅর্ডার আমার এই পিসিওডিতে হবে। তাহলে নর্মাল ফাংশন হলো আমার দুইটা, একটা হলো এক্সোক্রাইন ফাংশন, একটা হলো এন্ডোক্রাইন ফাংশন। এক্সোক্রাইন মানে এখানে কোনো হরমোন নিঃসৃত হবে না। এক্সোক্রাইন তার মানে হলো এখানে ডিম্বাণু তৈরি হয়, মানে ওভুলেশন হয়, ওভাম তৈরি হয়, যে ওভামটা স্পার্মের সাথে ফার্টিলাইজেশন হয়ে একটা নতুন জীবনের তৈরি করে, কনসিভ করে হিউম্যান বিংস তৈরি হয়। এটা হলো এক্সোক্রাইন ফাংশন। আরেকটা হলো এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন মানে হলো সেখানে কিছু হরমোন তৈরি হয়। তাহলে মেইন হরমোন ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই হরমোন তৈরি হয়। তাহলে এই হরমোন তৈরি হইতে যেয়ে তার ইন্টারমিডিয়েট মানে মাঝপথে তৈরি হয় অ্যান্ড্রোজেন নামে একটা হরমোন। তাহলে কিভাবে আমার যে বললো যে ওভারিয়ান এক্সপ্রেশন অফ মেটাবলিক ডিসঅর্ডার, তাহলে ওভারিয়ান এক্সপ্রেশনটা কিভাবে হবে? এক্সপ্রেশনটা হলো ওই যে এক্সোক্রাইন ফাংশনে আমার ওভাম তৈরি হয়, ওভুলেশন, আর এন্ডোক্রাইন ফাংশনে আমার এডিকুয়েট পরিমাণ ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন আসবে, যেটা আমার যদি প্রেগন্যান্সি না হয় তাহলে আমার সাইকেলটাকে রেগুলেট করবে। তারপরে আমার একটা ওভামটাকে ম্যাচিউর করে আমাকে সেই ওভামটা আমার ডিসচার্জ হবে, তাহলে এই জিনিসগুলো হবে। তারপর তার প্রেগন্যান্সি হবে। তাহলে ওভারিয়ান এক্সপ্রেশনে ডিস্টার্ব হওয়া মানে হলো যে আমার এক্সোক্রাইন ফাংশনে আমার ওভুলেশনটা আমার ঠিক মতো হবে না, ওভুলেশনটা ঠিক মতো হবে না। আর এন্ডোক্রাইন ফাংশনে আমার ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ঠিক মতো হবে না, মানে এন্ড্রোজেনটা আমার বেশি তৈরি হয়ে যাবে, যেটা ইন্টারমিডিয়েট একটা প্রোডাক্ট। তাহলে এন্ড্রোজেন হলো একটা মেইল হরমোন। তাহলে মেইল হরমোন যদি আমার তৈরি হয় এবং এটা সাধারণত দেখা গেল ইয়াং রিপ্রোডাক্টিভ, তাহলে ইয়াং মেয়েদের কি হবে? যদি সে আনমেরিড হয় যদি, তাহলে সে বাল্কি, ইউজুয়ালি সে ওভারওয়েট থাকবে এবং ওই হরমোনের অ্যাকশনের জন্য তার যে মেল ডিস্ট্রিবিউশন অফ হেয়ার সেই জিনিসটা তার ডেভেলপ করবে। আর হরমোনের জন্য তারও কি হবে? তার সাইকেলটা রেগুলার হবে না, যেহেতু আমার ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এরকম প্রপোর্শনেট ওইভাবে আসতেছে না, ইন্টারমিডিয়েট একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে এন্ড্রোজেন, তাহলে সাইকেলটাও ইরেগুলার হবে। একটা হলো সে বাল্কি থাকবে, ইউজুয়ালি বাল্কি থাকবে, তারপরে তার এক্সোক্রাইন ফাংশন, তার ওভুলেশন। আনমেরিড মেয়ে যেহেতু তার ওভুলেশনটা যেমন তার সাইকেলটা ইরেগুলার হয়ে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, সে বাল্কি এবং ওই হরমোন এগুলো সব কিছু অ্যাকশন মিলায়। তাহলে আমরা কিভাবে বুঝবো যে ইনসুলিন রেজিস্ট্যান্স? তার কাঁধে ঘাড়ে কালো থাকবে, চামড়াটা কালো মোটা হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে ইনসুলিন রেজিস্ট্যান্স তা ডেভেলপ করছে। তাহলে এটা হলো একটা আনমেরিড মেয়ের এটা হবে। তাহলে সে যদি ম্যারিড হয় তার সাথে যোগ হবে, এই জিনিসগুলো থাকবে। তার সাথে যোগ হবে কি, যেহেতু সাইকেলটা ইরেগুলার, ওভুলেশন হচ্ছে না, এক্সোক্রাইন ফাংশন এক্সপ্রেশনটা তো ওভারি দিয়ে হচ্ছে, তাহলে যদি তার সাইকেল রেগুলার না হয়, ওভুলেশনটা যদি ঠিক মতো না হয় এবং ম্যাচিউর ওভাম যদি না আসে, তাহলে তার কনসিভ করতে চাইবে না, তাহলে সাবফার্টিলিটি ডেভেলপ করবে। এবং এটা আরো লং লাইফে কি হতে পারে? লং লাইফে যেহেতু সে বাল্কি, তাহলে তার টাইপ 2 এবং ইনসুলিন রেজিস্ট্যান্স টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করবে। এবং এই হরমোনের ইমব্যালেন্সের জন্য তার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়ে তার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা লেট লাইফে হতে পারে এবং তার হাইপারটেনশন থেকে তার হার্ট ডিজিজ হতে পারে। তাহলে এই জিনিসগুলো আমার লেট লাইফে, যদি এটা আমরা প্রপারলি ম্যানেজ না করি, কেয়ারিং না হই, তাহলে আমরা কিভাবে কেয়ারিং হতে পারি? আমি চিকিৎসার মেডিসিন সম্বন্ধে আমি বলবো না, ওটা ডিটেলস। আমি শুধু বলবো যে শুধু নিয়ম কানুনগুলো আমাদের আগে বেসিক কি ঠিক করতে হবে ওষুধ পরে। তাহলে বেসিক হলো আমার এটা একটা জেনেটিক ডিজিজ এবং বার্থ ওয়েট এটার সাথে একটা রিলেশন আছে বলে মনে করা হয়। তাহলে আমাদের ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন। আমাকে
এক্সারসাইজ। আমাকে সিডেন্টারি লাইফ লিড করা যাবে না, আমাকে একটা এক্সারসাইজ মেনটেন করতে হবে, বডি ওয়েট মেনটেন করতে হবে। আমার হাইটের সাথে ওয়েটের যে একটা রিলেশন বিএমআই বলে, আমাকে হাইটের সাথে ওয়েটটা মেনটেন করতে হবে। না খেয়ে থাকবো না, আমি ঠিক মতোই খাবো, কিন্তু আমার খাওয়াটা আমার জিহ্বাটাকে সংযত করতে হবে। আমার যে ফাস্ট ফুড, যে সমস্ত খাবারগুলা এটাকে করতে সাহায্য করে, যেমন স্পাইসি ফুড, সিঙ্গারা, পুরি, সমোসা, কোল্ড ড্রিঙ্কস, এই জিনিসগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। পিৎজা, বার্গার, এই ফাস্ট ফুডগুলো আমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কারণ পড়াশোনা বসে বসে করতে করতে দেখা গেল নড়াচড়া হয় না, চলাফেরা হয় না। তাহলে সবচেয়ে ভালো নিজের কাজগুলো নিজে করব, তাহলে নড়াচড়া হবে। তারপরে প্রকৃতিতে, আমি যেহেতু প্রকৃতির একটা প্রোডাক্ট, প্রকৃতিতে আল্লাহ সব কিছু দিয়ে রাখছে। প্রাকৃতিক যে খাবার দাবারগুলো আছে সেই জিনিসগুলাই আমরা খাবার দাবার মেনটেন করব। ফাস্ট ফুড, ফলমূল আছে, এটা তো ফাস্ট ফুড, তাহলে আমি কেন পিৎজা, বার্গার, ফাস্ট ফুড অত কষ্ট করে ওই জিনিসটা করে আমি কেন খাবো একটা রোগ? তাহলে ন্যাচারাল ফলমূল আছে, মৌসুমি ফলমূল আছে, শাক সবজি আছে, এই জিনিসগুলো আমরা ওইভাবে করে মেনটেন করে খাবো। এটা বেশি খেলেও আমার সমস্যা নাই। আমার যদি শাক সবজি, পানি বেশি খাই, কাজ বেশি করি, এটাতে আমার সমস্যা হবে না। আমি রাত জাগবো না, রাত না জেগে 10টা 10:30টার মধ্যে ঘুমায় পড়বো, ভোরবেলা উঠবো। এতে আমার হরমোনাল যে ইন্টারনাল যে ইমব্যালেন্সটা, এটা আমার হবে না। এটা আমার রাত জাগলে আলাদা একটা হরমোন আসে কর্টিসল, যেটা আমাকে আরো অনেক কিছু ইমব্যালেন্স করে দেয়। তাহলে রাতের খাবারটা আমরা সন্ধ্যার মধ্যে খেয়ে ফেলবো, রাতের খাবারটা হালকা হবে, এবং আমাদের খাবারটা ওই স্পাইসি সিডেন্টারি লাইফে যে সমস্ত বিলাসিতা খাবার, সেই খাবারগুলা আমরা অ্যাভয়েড করব। আমরা একটু শরীরটাকে চালু রাখবো, মানে একটু এক্সারসাইজ, নিজের কাজগুলা নিজে করলেই অনেক কিছু হয়। আলাদা করে এক্সারসাইজ খুবই কমই দরকার পড়ে। যদি নিজের কাজগুলা ঠিক মতো নিজের করা যায়, সময় সবকিছু মেনটেন করা যায়, তাহলেই দেখা যায় যে এই ওভারওয়েট, এই সমস্ত জিনিসগুলা সুন্দরভাবে মেনটেন হয়। এবং এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি ওভারওয়েট যদি এইভাবে মেনটেন করি, আমরা যদি ডায়েটারি হ্যাবিট, ডিসিপ্লিন লাইফ যদি আমরা লিড করি, লাইফস্টাইল যে মডিফিকেশন, পারলের সাথে আমরা এক্সারসাইজ করলাম, সমস্যা নাই, হালকা কিছু এক্সারসাইজ করলাম, খাবার দাবারটা মেনটেন করলাম, হেভি খাবার, তারপরে ওভার ইটিং, এই জিনিসগুলো আমরা অবশ্যই মেনটেন করে চলবো। তাহলে দেখা যাবে যে এই জিনিসটা অনেকখানি ঠিক হয়ে গেছে। আর জেনেটিক, সেই জিনিসটাও আমরা খেয়াল করব। আমরা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করব, কিন্তু নিজের মেনটেন করতে হবে, আমার জিহ্বাকে সংযত করতে হবে, আমাকে ব্যালেন্সড ডায়েট খেতে হবে। আমি শুধু পড়াশোনা বই মুখস্থ করে অনেক বড় কিছু হব, কিন্তু আমি ওখানে যে পড়াশোনা শিখলাম কোন খাবারে কি আছে, কোনটা ব্যালেন্সড ডায়েট, আমি পড়লাম ঠিকই, মেনটেন করলাম না, আসলে সেটা না। আমি পড়বো, পাশাপাশি আমি আগে নিজেকে মেনটেন করব। আমি যদি নিজেকে মেনটেন না করে অন্য কাউকে উপদেশ দিতে যাই, তাহলে তো সেটাও কাজ হবে না। সো এটা অনেক কঠিন একটা ব্যাপার, অনেক কঠিন। পিসিওডি জিনিসটা মানে বোঝানোর জন্য অনেক কঠিন, জটিল। আমি অনেক সহজভাবে শুধু বলার চেষ্টা করলাম যে ওভারিতে কি কি সমস্যাগুলো হবে, আমরা সিম্পল কিভাবে প্রাথমিকভাবে জিনিসগুলো আমরা ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করতে পারি। ধন্যবাদ।